আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আবারও দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে ছোট্ট একটি টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। টপিকটি হচ্ছে বংশগতি রোগসমূহ বর্ণনা করা। তাহলে চলো মেন আলোচনায় ফিরে যাই। বংশগতি রোগ, প্রথমে জানতে হবে বংশগতির রোগ মানে কি। বংশগতি রোগ বা জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বাহিত হওয়া এক ধরনের রোগ। অর্থাৎ এই রোগগুলা বাবা মা থেকে সন্তানের মধ্যে বাহিত হয়। এখন এই যে রোগগুলা, সেগুলা বাবা মা থেকে, বাবা মার যে ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমের মাধ্যমে পরবর্তী বংশধরের মধ্যে বাহিত হয়ে যায়। এবং দেখা যায় এই জিনগুলা সেক্স ক্রোমোজোমে অবস্থান করে এবং সেক্স ক্রোমোজোমে জিনগুলোর মিউটেশন ঘটে। মিউটেশন মানে হচ্ছে হঠাৎ কোনো ধরনের পরিবর্তন, জিনের পরিবর্তন হচ্ছে মিউটেশন। তাহলে জিনের মধ্যে মিউটেশন ঘটার ফলে সেক্স ক্রোমোজোমে মধ্যে কিছু বিশৃঙ্খলতা সৃষ্টি হয় এবং এর ফলেই হচ্ছে এই রোগগুলা দেখা যায়। আচ্ছা, তাহলে সেক্স ক্রোমোজোম বলতে কি বোঝায়? আমরা জানি পুরুষদের ক্ষেত্রে, আমরা এর আগেও এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি, ক্রোমোজোমটি হচ্ছে এক্স ওয়াই এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স। অর্থাৎ নারীদের ক্ষেত্রে কোনো ধরনের ওয়াই ক্রোমোজোম থাকে না। আবারও বলছি, কিছু জিনগত অসুখ বা রোগ যেগুলোতে মিউটেশন বা হঠাৎ পরিবর্তন ঘটার ফলে সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মধ্যে কিছু বিশৃঙ্খলতা সৃষ্টি হয় এবং এই রোগগুলাকেই সেক্স লিঙ্কড রোগ বা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলা হয়। বেশিরভাগ সেক্স লিঙ্কড রোগগুলা হয়ে থাকে সাধারণত এক্স ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো আছে সেগুলোর মিউটেশন বা রূপান্তরের কারণে। যেহেতু মেয়েদের মধ্যে দুটি ক্রোমোজোমই হচ্ছে এক্স এবং এক্স, সেহেতু এই এক্স ক্রোমোজোমের মিউটেশন, একটি এক্স ক্রোমোজোমের মিউটেশন হলেও আরেকটি এক্স ক্রোমোজোম কিন্তু সুস্থ থাকে, যার ফলে মেয়েরা এই রোগে তেমন বেশি আক্রান্ত হয় না। কারণ মেয়েরা আক্রান্ত হতে হলে যে দুটি এক্স ক্রোমোজোম আছে সে দুটি হচ্ছে আক্রান্ত হতে হবে। যদি শুধুমাত্র একটি আক্রান্ত হয় আর একটি সুস্থ থাকে, তাহলে এই রোগ দ্বারা তারা আক্রান্ত হবে না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই থাকে এবং শুধুমাত্র একটি এক্স যদি আক্রান্ত হয়, তাহলেই কেবল পুরুষরা এই রোগগুলো দ্বারা আক্রান্ত হবে এবং যার ফলে নারীদের চেয়ে পুরুষদের মধ্যে আক্রান্ত হওয়ার পরিমাণ অনেক বেশি। আমরা বংশগতি রোগের মধ্যে দুইটি রোগ নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে একটি আছে হচ্ছে বর্ণান্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে, আর একটি থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এই দুইটি রোগ নিয়ে আজকে আলোচনা করব। বর্ণান্ধতা, বর্ণান্ধতা মানে কি? বর্ণ অর্থাৎ রং, অন্ধতা মানে হচ্ছে বুঝতে না পারা, অন্ধ অর্থাৎ কোনো একটা বর্ণকে চিনতে না পারা কে বলা হয় বর্ণান্ধতা। বর্ণান্ধতা হচ্ছে, ইংলিশে বলা হয় এটাকে কালার ব্লাইন্ডনেস। মানুষের কতিপয় রং দেখার, শনাক্ত করার বা কয়েকটি রঙের মধ্যে পার্থক্য করার অক্ষমতাজনিত এক প্রকার রোগ। অর্থাৎ কয়েকটি রঙকে শনাক্ত করতে তারা সক্ষম হন না বা রঙগুলোর পার্থক্য বুঝতে পারেন না, এবং এই প্রবলেমে যারা ফেস করেন তাদেরকে আমরা বর্ণান্ধ বলে থাকি। এটি কেন হয়?
আমাদের চোখের রেটিনা আছে, তোমরা সবাই জানো চোখের মধ্যে রেটিনা আছে, যেটির বাইরের কোনো বস্তু থেকে আলো চোখের ভেতরে গিয়ে রেটিনার উপর পতিত হয় এবং সেখানে একটি প্রতিবিম্ব তৈরি করে পরবর্তীতে মস্তিষ্কে সেই বিম্বটি পৌঁছায় এবং আমরা কোনো বস্তুকে দেখতে পাই। তাহলে ওই রেটিনা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এই রেটিনার দুই ধরনের আলোক সংবেদী কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ এবং আরেকটি হচ্ছে কোন কোষ। এই বর্ণান্ধতার জন্য কোন কোষটি দায়ী? কোন কোষটি কাজ হচ্ছে বিভিন্ন রঙকে চিনতে সাহায্য করা বা রঙের মধ্যে পার্থক্য তৈরি করে দেওয়া, যার ফলে আমরা বিভিন্ন রং চিনতে পারি এবং বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারি। এই কোন কোষটি হচ্ছে 3 ধরনের এবং এই 3 ধরনের কোন কোষ সের কারণে আমরা লাল, সবুজ, নীল ইত্যাদি মৌলিক রং খুব সহজে শনাক্ত করতে সক্ষম হই। যদি কোনো কারণে এই 3 ধরনের কোন কোষের একটি কিংবা দুটি কিংবা সবগুলি অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ হয়, তাহলেই বর্ণান্ধতা সৃষ্টি হয়। এবং আমরা একটু আগে বলেছি যে এই বর্ণান্ধতা হচ্ছে নারীদের চেয়ে পুরুষেই বেশি দেখা যায়, নারীদের ক্ষেত্রে খুবই অল্প দেখা যায়। আমরা কি বর্ণান্ধ? তাহলে পরীক্ষাটা এখনই হয়ে যাক, আমরা কি সুস্থ নাকি বর্ণান্ধ? বর্ণান্ধতার পরীক্ষা জন্য আমি এখানে বেশ কয়েকটি চিত্র ব্যবহার করেছি, যেখানে বৃত্ত সদৃশ কিছু চিত্র আছে এবং চিত্রের ভেতরে হচ্ছে সংখ্যা আছে। এই সংখ্যাগুলোকে যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে বুঝতে হবে যে তুমি সুস্থ। যদি বুঝতে না পারো, অসুবিধে হয়, কালার পার্থক্য করতে না পারো, তখনই বুঝতে হবে যে না কোনো একটা সমস্যা আছে। তাহলে দেখি আমরা কি সুস্থ কিনা। বর্ণান্ধতার পরীক্ষায় প্রথম যে চিত্রটি আছে সেখানে সেই সংখ্যাটি কি দেখো তো? হ্যাঁ, এটি হচ্ছে 7। দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করো, এটি হচ্ছে 13। তৃতীয় চিত্রটি লক্ষ্য করো, এটি হচ্ছে 16। চতুর্থটি, এটি হচ্ছে 8। পঞ্চম, এটি হচ্ছে 12 এবং সর্বশেষ ষষ্ঠ চিত্রটি হচ্ছে 9। যেহেতু সবাই আমরা বুঝতে পেরেছি বর্ণগুলা খুব সুন্দরভাবে, তাহলে আমরা কেউই বর্ণান্ধ নই। পরবর্তী রোগ নিয়ে আলোচনা করব, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত রোগ এবং যেটি হচ্ছে সাধারণত রক্তজনিত একটা সমস্যা। এটি রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ এবং এই রোগের ফলে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেটি নষ্ট হয়ে যায় এবং এটি নষ্ট হওয়ার ফলে কি হয়? রক্তশূন্যতায় ভোগে রোগী। রক্তশূন্যতা বলতে আমরা সেটাকে অ্যানিমিয়া বলে থাকি এবং এই রোগটি হচ্ছে বংশগত, একটু আগে বলেছি বংশ পরম্পরায় এটা বাহিত হয় এবং কিসের মাধ্যমে হবে? অবশ্যই, যেহেতু জেনেটিক ডিসঅর্ডার, বংশগত রোগ, অবশ্যই হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হবে। থ্যালাসেমিয়া প্রধানত 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং অন্যটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এখন থ্যালাসেমিয়া এই রোগটি যে হয়ে থাকে, কেন হয় সে বিষয়গুলো একটু আমরা এখন বুঝে নেব। আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকা 2 ধরনের প্রোটিন নিয়ে তৈরি হয়। একটির নাম আলফা গ্লোবিওলিন এবং দ্বিতীয়টির নাম বিটা গ্লোবিওলিন। লক্ষ্য করো,
লোহিত রক্তকণিকা দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি, একটি আলফা গ্লোবিউলিন এবং অন্যটি হচ্ছে বিটা গ্লোবিউলিন। এই প্রোটিনগুলো কিন্তু হচ্ছে নির্দিষ্ট জিন তৈরি করে থাকে। তাহলে এই প্রোটিনগুলো তৈরি করার দায়িত্ব কার? জিনের। তাহলে আলফা গ্লোবিউলিন তৈরি করছে এক ধরনের জিন, বিটা গ্লোবিউলিন তৈরি করছে আরেক ধরনের জিন। কোনো কারণে যদি এই দুটি প্রোটিন উৎপাদনকারী জিনগুলো নষ্ট থাকে কিংবা ত্রুটিপূর্ণ থাকে, তাহলেই কেবল এই থ্যালাসেমিয়াটা দেখা যায়। এখন সহজে বুঝতে পারছো, যদি আলফা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদনকারী জিনটি ত্রুটিপূর্ণ হয় কিংবা নষ্ট থাকে, তাহলে যে থ্যালাসেমিয়া দেখা যায় সেটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলবো। এবং বিটা গ্লোবিউলিনের ত্রুটিপূর্ণ থাকলে কিংবা নষ্ট থাকলে সেটাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। এখানে রক্ত পাশাপাশি দুটি অংশে রক্ত দেওয়া আছে, রক্তকণিকাগুলো দেওয়া আছে। লক্ষ্য করো, একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে আনা নর্মাল ব্লাড বা রক্ত রাখা হয়েছে বাঁ পাশে, এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর দেহ থেকে এনে ডান পাশে রাখা হয়েছে। তাদের রক্তকণিকাগুলো দেখো, দুইটার মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে, আকারে অনেকটা বেশ কম আছে। এটাকে আরেকটু যদি ভালো করে দেখি, দেখো নর্মাল রক্তকণিকা, নর্মাল রক্তের মধ্যে, নর্মাল অর্থাৎ সুস্থ ব্যক্তির রক্তে রক্তকণিকাগুলো কীরকম থাকে? রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা, এবং প্লেটেলেটস অর্থাৎ অনুচক্রিকা। এই তিন ধরনের রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এবং সুস্থ ব্যক্তির দেহের রক্ত, এই দুইটার মধ্যে একটু পার্থক্য করে দেখো তো, পার্থক্য আছে কিনা। এখানে সবচেয়ে যে পার্থক্য আছে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। দেখো, নর্মাল রক্তের মধ্যে হচ্ছে এই আকারটা অনেকটা কিছুটা দ্বি অবতল ধরনের বা গোলাকার ধরনের, আর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর লোহিত রক্তকণিকা হচ্ছে অনেকটা চার কোণাকার ধরনের, চ্যাপ্টা হয়ে আছে। তাহলে ওদের আকারের মধ্যেই হচ্ছে অনেকটা পার্থক্য তৈরি হয়ে গেছে, অর্থাৎ ত্রুটি তৈরি হয়েছে। আর এই ত্রুটিটা থাকার ফলে হচ্ছে তারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়েছে। এখন এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, এই থ্যালাসেমিয়ার জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে আবার দুভাগে দেখতে পারি আমরা। একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর এবং অন্যটি হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। এটা কিসের উপর ভিত্তি করে? জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুভাবে দেখা হয়, একটা থ্যালাসেমিয়া মেজর এবং আরেকটি থ্যালাসেমিয়া মাইনর। মেজর মানে হচ্ছে খুব জটিল বোঝাচ্ছে, এবং মাইনর মানে কম গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে একটি শিশু তার বাবা এবং মা দুজনের কাছ থেকেই এই থ্যালাসেমিয়া জিনটি পেয়ে থাকে বংশগতভাবে। তাহলে দেখো, বাবা এবং মা দুজন থেকে হচ্ছে থ্যালাসেমিয়া জিনটি বাচ্চার দেহে আসে, যার ফলে বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশুটি কিন্তু তার বাবা কিংবা তার মার কাছ থেকে জিনটি পাবে, দুজনের কাছ থেকে পাবে না, যে কোনো একজনের কাছ থেকে পাবে। এবং এই জিনটি পাওয়ার ফলে শিশুটি কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, হবে বাহক, অর্থাৎ জিনটি সে বহন করছে তার ক্রোমোজোমে, কিন্তু সেই জিনটি হচ্ছে তার লক্ষণ প্রকাশ করেনি, থ্যালাসেমিয়ার লক্ষণ প্রকাশ করেনি। তাহলে দেখো, থ্যালাসেমিয়া জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়া দুই ভাগে দেখা যায়। একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, যে ক্ষেত্রে বাবা এবং মা দুজনের কাছ থেকে হচ্ছে জিনটি সন্তানের দেহে আসে এবং সন্তানটি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়। অন্যদিকে থ্যালাসেমিয়া মাইনর, এই ক্ষেত্রে হচ্ছে বাবা অথবা মা থেকে হচ্ছে জিনটি সন্তানের মধ্যে আসে, এবং এই ক্ষেত্রে শিশুটি থ্যালাসেমিয়া কোনো ধরনের লক্ষণ বহন করে না, শুধুমাত্র জিনটা বহন করে, অর্থাৎ পরবর্তী বংশে হয়তোবা এই জিনটা তার লক্ষণ বা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। এই থ্যালাসেমিয়া
আক্রান্ত হলে কেউ এটা কিছু লক্ষণ দেখা যায়, যেমন ধরো জন্মের আগেই যদি শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হয় মায়ের গর্ভে, সেক্ষেত্রে শিশুটির মৃত্যু হতে পারে। এবং থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুগুলা জন্মের পরে প্রথম বছরেই জটিল রক্তশূন্যতায় অর্থাৎ অ্যানিমিয়াতে ভোগে, এবং এটা খুব বাজে একটা সিচুয়েশন তৈরি করে পরবর্তীতে। চিকিৎসা কী আছে থ্যালাসেমিয়া? সাধারণত ওই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্ত দিতে হয় প্রচুর পরিমাণে, কারণ তার যেহেতু লোহিত রক্তকণিকা ত্রুটিপূর্ণ থাকে। আর লোহিত রক্তকণিকা যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলে শ্বাস প্রশ্বাস বা অন্যান্য বিভিন্ন জটিল সমস্যার আবির্ভাব করতে পারে। এই জন্য রক্ত প্রদান করে তাকে সুস্থ রাখতে হয়। নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হয়। লৌহ সমৃদ্ধ কোনো ফল বা ওষুধ তাকে খেতে দেওয়া হয় না, এটা তার জন্য খুবই খারাপ। এবং থ্যালাসেমিয়া রোগীর 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম যদি এসব সমস্যা একবার দেখা দেয়। তাহলে বুঝতেই পারছো থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি সাধারণত বেশি দিন স্টে করতে পারে না। এখানে দেখো, একজন মহিলার সাথে একজন পুরুষের যদি বিয়ে হয় এবং সেক্ষেত্রে মহিলাটি কেমন হবে দেখো, উপরে লেখা আছে সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক মা, অর্থাৎ রোগের তার যে এক্স এবং এক্স ক্রোমোজোমটি আছে সেখানে এই জিনটা বহন করছে যে কোনো একটি এক্স ক্রোমোজোম, আরেকটি সুস্থ আর বহন করছে বলে তাকে বাহক বলা হচ্ছে, অর্থাৎ সে রোগে আক্রান্ত নয়। অন্যদিকে সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক বাবা সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক। এখন লক্ষ্য করো, বাবা এবং মায়ের মধ্যে অর্থাৎ দম্পতিদের মধ্যে মিলনের ফলে যে জাইগোট তৈরি হবে, সেই জাইগোটটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ সন্তান তৈরি করবে। তাহলে এই দম্পতির যদি 4টা বাচ্চা থেকে থাকে সর্বমোট, তাহলে আমরা দেখি এখানে মার ক্ষেত্রে দেখো গ্যামেটটাকে বোঝানো হয়েছে ক্যাপিটাল আর স্মল আর, বাবার ক্ষেত্রেও ক্যাপিটাল আর স্মল আর। আমরা জানি গ্যামেটের মিলন ঘটার ফলে জাইগোট তৈরি হবে, এবং মার ক্যাপিটাল আর বাবার ক্যাপিটাল আর এবং স্মল আর এই দুইটার সাথেই আলাদা আলাদাভাবে মিলিত হবে এবং জাইগোট গঠন করবে। অন্যদিকে মার স্মল আর বাবার ক্যাপিটাল আর এবং স্মল আর এর সাথে আলাদা আলাদাভাবে দুটি জাইগোট তৈরি করবে। এবং লক্ষ্য করো, যে জাইগোটটি তৈরি হলো অর্থাৎ পূর্ণাঙ্গ একটা বাচ্চাই রূপান্তর হলো পরবর্তীতে। প্রথম চিত্রটি যেটা আছে সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, দ্বিতীয় চিত্রটি সুস্থ কিন্তু বাহক, অর্থাৎ জিন বহন করছে কিন্তু সে রোগে আক্রান্ত নয়। তৃতীয় শিশুটি সুস্থ কিন্তু বাহক, বহন করছে কিন্তু সে আক্রান্ত নয়। চতুর্থ শিশু সুস্থ শিশু। তাহলে এই 4টি শিশুর মধ্যে চতুর্থ শিশুটি সম্পূর্ণ সুস্থ, এর মধ্যে থ্যালাসেমিয়া রোগের কোনো ধরনের জিন নেই, কোনো ধরনের জিন সে বহন করছে না। মাঝামাঝি যে দুটি সন্তান আছে, সে দুটি সন্তান বহন করছে কিন্তু তারা নিজেরা আক্রান্ত নয়, অর্থাৎ পরবর্তী বংশের মধ্যে সেটা প্রকাশ পেতে পারে। আর প্রথম শিশুটি পুরোপুরিভাবে আক্রান্ত, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কীরকম ধরনের, অর্থাৎ 4টি শিশুর মধ্যে একটি শিশু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। নিচে চিত্রে লেখা আছে দেখো, বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভেতর থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা 4/1, অর্থাৎ 4টি শিশুর মধ্যে একটি শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। এখানে ক্যাপিটাল আর যেটি আছে সেটি সুস্থ জিন এবং স্মল আর যেটি আছে সেটি কিন্তু থ্যালাসেমিয়া জিন। তাহলে আমার মনে হয় এই জিনিসটি খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটুকুই। পরবর্তী লেকচারে আবার নতুন একটি টপিক নিয়ে আসবো।
জৈব বিবর্তন তত্ত্ব এবং জীবনের আবির্ভাব নিয়ে। ততদিন ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।